নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ বুধবার 21 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। গোয়েন্দাদের প্রশ্নবাণে কুপকাত, অবশেষে বড় আইএসআই যোগের স্বীকারোক্তি জ্যোতির, হ্যাঁ পাকিস্তানের। উত্তরবঙ্গে আরও এক এমএলএ তৃণমূলে যোগ দেবেন, জন বার্লার মন্তব্যে শুরু শোরগোল। রাস্তায় ফল ও নোংরা উক্তি, প্রতিবাদ করতেই প্রকাশ্যে ছেঁড়া হলো তরুণীর জামা, ভয়ঙ্কর ঘটনা কলকাতায়। একই কাণ্ড, মাঝরাতে দীঘার হোটেল থেকে 3 পর্যটককে তুলল পুলিশ, জামিন না দিল আদালত। পাকিস্তানের জল কষ্টে বুক ফেটে যাচ্ছে চীনের, এবার তড়িঘড়ি চীনা বাঁধ। মুর্শিদাবাদ হিংসা শুরু করেন টিএমসি নেতাই, দর্শক ছিল পুলিশ, আদালত গঠিত কমিটি। সিপিএম ছাড়লেন ঈশ্বর, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিলেন বিজেপিতে। পাকিস্তানের পর্দা ফাঁস করতে জাপান যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘুরবেন আরও 4 দেশ। রাতের কলকাতার আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন, আতঙ্কে সিটিয়ে তিলোত্তমার বাসিন্দারা, চলছে গোপন নজরদারি। এবার আসছি বিস্তারিত খবরে। প্রায় 4 লক্ষ সাবস্ক্রাইবার থাকা ট্রাভেল উইথ জোর জ্যোতি মালহোত্রাকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনকে জেরায় মিলেছে নতুন তথ্য। পাক কানেকশন নিয়ে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ এবং আইবি। প্রশ্ন বাণে একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে পাক গুপ্তচর সন্দেহে ধৃতকে। সূত্রের খবর, জ্যোতি জানিয়েছে 2023 সালে পাকিস্তানে যাওয়ার ভিসার জন্য দিল্লিতে পাক হাইকমিশনে গিয়ে তার সঙ্গে আলাপ হয় এহসান ইর রহিম ওরফে দানিসের। পাক হাইকমিশনের কর্মী দানিশের সূত্রেই তার সঙ্গে আলী হাসানের যোগাযোগ। দুবার পাকিস্তানে যায় জ্যোতি, আলী তার থাকা সত্ত্বেও এবং ঘোরার ব্যবস্থা করে। সন্দেহভাজন পাক গুপ্তচর জ্যোতির জীবনযাত্রা ছিল কার্যত আলিশান, বৈভবে ভরা জীবনযাপন। একের পর এক দেশে বেড়ানো, 5 তারা হোটেলে থাকা, এসবের খরচা বহন করতেন কি জ্যোতি একাই? আইএসআই এজেন্টের সঙ্গে পরিচয় কিভাবে জ্যোতির? সঙ্গে পাক নিরাপত্তা বাহিনীর কর্তা এবং ইতালীয় আধিকারিকদের আলাপ করিয়ে দেয় আলী। সেখানেই রানা সাহবাজ এবং শাকির নামে 2 জন আইএসআই এজেন্টের সঙ্গে পরিচিত হয় জ্যোতির। সন্দেহ এড়াতে সাকিবের নম্বর নিজের ফোন জাট রনধাওয়া নামে সেভ করে রেখেছিল জ্যোতি। এরপর হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এদের সকলের সঙ্গে যোগাযোগ রাখা এবং তথ্য বিনিময় শুরু করে বলে জেরায় কবুল করেছে জ্যোতি। অভিযোগ, পাকিস্তান থেকে দেশে ফেরার পরও পাক দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল জ্যোতির। জ্যোতির মোবাইল ফোনে স্পর্শকাতর এলাকার ভিডিও, তদন্তকারী সংস্থার দাবি, জ্যোতির মোবাইল ফোনে জম্মু কাশ্মীর এবং লাদাখের সীমান্তবর্তী এলাকার প্রচুর ভিডিও মিলেছে। সেখানে নিরাপত্তা বাহিনীর গতিবিধির, রাডারের লোকেশন, হাই সিকিউরিটি জোনের ছবিও রয়েছে। জ্যোতির মোবাইল ফোনে ক্লাউড স্টোরেজ থেকে রাজস্থানে ভারত পাক সীমান্তের একাধিক স্পর্শকাতর এলাকায় ভিডিও মিলেছে বলে খবর। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফের দল বদলের পাল্লা চলার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এবার নতুন জল্পনা উস্কে দিয়েছেন। তিনি দাবি করেছেন উত্তরবঙ্গ থেকে আরও একজন বিধায়ক তৃণমূলে যোগ দেবেন, তবে সেই বিধায়কের নাম তিনি প্রকাশ করেননি, যা ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তৃণমূলে যোগদানের পর জন বার্লা বলেছিলেন, আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। আজ উনি আমাকে এত বড় সুযোগ দিয়েছেন সমাজের জন্য কাজ করার জন্য। 6-7 মাস ধরেই কথা চলছিল। দিদিও ফোন করে কাজ করতে বলেছিলেন। আমি চা বাগান এলাকায় কাজ করতাম, মন্ত্রী হয়েছিলাম। মন্ত্রী হওয়ার পরে কাজ করতে চেয়েছিলাম, তাতে আমাকে বাধা দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, আদিবাসীদের জন্য একটি হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন, যার খরচ ধরা হয়েছিল 160 কোটি টাকা। তবে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হাসপাতাল আটকে দিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন। জন বার্লা অভিযোগ করেন, জনতা আমাকে কাজ করার জন্য আশীর্বাদ করছিল, আমাকে আমার পার্টির লোকই অপমান করছে। শুভেন্দু অধিকারী কাজে বাধা দিয়েছেন, হাসপাতাল আটকে দিয়েছেন। তিনি মন্ত্রককে ফোন করে কাজ বন্ধ করিয়ে দিয়েছিলেন। এর কারণেই তিনি সেই দল ছেড়ে এসেছেন বলে জানান, যেখানে তার কাজে বাধা দেওয়া হয়। অন্যদিকে তিনি তৃণমূল নেতৃত্বাধীন সরকারের চা বাগানের শ্রমিক এবং আদিবাসীদের জন্য উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। জন বার্লার এই মন্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ রাজনীতিতে দলবদল এবং নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলে এখন শুধু একটাই প্রশ্ন, কে সেই বিধায়ক যিনি শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চলেছেন? ভর সন্ধ্যায় আবারও শহরের বুকে আতঙ্কের ছবি, আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। জনবহুল রাস্তায় এক তরুণীর বস্ত্র ছিঁড়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। রাস্তায় ফলো করা থেকে প্রকাশ্যে লাঞ্ছনা, বাদ গেল না কিছুই।
এখনো ভয়ে কাঠ তরুণীর কথায় তিনি পেশায় শিক্ষিকা, একটি স্বেচ্ছাসেবী সংস্থায় পড়ান। মঙ্গলবার সন্ধ্যে 7টা নাগাদ তালতলা থানা এলাকার লেনিন সরণিতে এই ঘটনা ঘটে। অভিযোগ, সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় তরুণীকে লক্ষ্য করে কটূক্তি করে এক যুবক। প্রতিবাদ করায় তাকে মারধর এবং লাঞ্ছনা করা হয়, অসম্মান করা হয় রাস্তার উপরেই। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তালতলা থানার পুলিশ। শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পুলিশের দাবি, রাস্তায় যাওয়ার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের মোবাইলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার একটি গেস্ট হাউসে এক দশম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে এপ্রিল মাসের একেবারে শেষে। পরিবারের অভিযোগের ভিত্তিতে 3জনকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, 19শে ডিসেম্বর এই গেস্ট হাউসে ওই নাবালিকাকে গণধর্ষণ করেন কয়েকজন যুবক। তার ছবি তুলে রেখে দেওয়া হয় বলেও অভিযোগ। বিষয়টি জানার পর রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পক্সো আইনে মামলা রুজু করা হয়। 3জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের বুকে এমন একাধিক ঘটনা অস্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। 2024 সালে আগস্টে আরজিকর হাসপাতালে এক কর্মরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়েছিল সারা দেশ। নারীদের সম্মান আদায় এবং অভয়াকে সঠিক বিচারের দাবিতে রাতের পর রাত রাজপথ দখল করেছে জনতা। দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঢেউ, কিন্তু মানসিকতা বদল করা কি এতটাই সহজ? তাই এখনো শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য রাজপথে এমন ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হচ্ছে তরুণীকে। মাঝরাতে দীঘার হোটেলে মদের আসর, তা নিয়েই ঝামেলা। হোটেল মালিকের সঙ্গে পর্যটকদের হাতে মার খেয়ে হাসপাতালে হোটেল মালিক। পুলিশ গ্রেপ্তার করলো 3 পর্যটককে, তোলা হলো আদালতে। জামিনের আবেদন করলেও তা বাতিল করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৈকত নগরীতে। জেলবন্দি হুগলি শ্রীরামপুরের উমাশঙ্কর দাস, উত্তর 24 পরগনার নোয়াপাড়ার নবীন চৌধুরী, বিহারের সিদ্ধার্থপুর কলোনিতে অঙ্কিত কুমার নামে 3 পর্যটক। 3জনের বয়স 28 থেকে 30 বছরের মধ্যে। সূত্রের খবর, সোমবার গভীর রাতে হোটেলে মদের আসর বসিয়েছিলেন 3 যুবক। মত্ত অবস্থাতেই বেপরোয়া উল্লাসে মেতে ওঠেন তারা। সেই সময় তাদের ছোড়া একটি প্লেট এসে লাগে হোটেলের তারা ছিলেন সেই হোটেলের মালিক প্রদীপ ঘোষ, বয়স 57, তার পায়ে। প্রদীপবাবুর বাড়ি কলকাতায়। তিনি ঘটনার প্রতিবাদ করলে তেলে বেগুনে জ্বলে ওঠেন 3 পর্যটকই। আক্রমণ করেন মালিকের উপরে। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হোটেলের কর্মীরাই প্রদীপবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, তবে আঘাত গুরুতর হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয়েছে। খবর যায় পুলিশে। রাতে পুলিশ এসে 3জনকে গ্রেপ্তার করে। এদিন তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3জনেরই জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ভারত সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করতেই এবার আসরে চীন। পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে আসছে বড় দাদা চীন। পাকিস্তানের জল কষ্ট দূর করতে তড়িঘড়ি বাঁধ তৈরি করতে নেমে পড়েছে চীন। পেহেলগাঁও হামলার পর ভারত 1960 সালে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয়। 2019 সাল থেকে উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মোহাম্মদ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি 2019 সালের সেপ্টেম্বরে শুরু হয়, আর প্রকল্পটি আগামী বছর সম্পন্ন হওয়ার কথা ছিল। এখন পাকিস্তানে জলের সমস্যা দূর করতে এই প্রকল্পটি সম্পন্ন করার জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা কাজ করবেন বলে জানিয়েছে চীন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহাম্মদ বাঁধটি জলবিদ্যুৎ উৎপাদন, পানীয় জল সরবরাহ এবং বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য একটি বহুমুখী প্রকল্প হিসাবে তৈরি হচ্ছে। বাঁধটি তৈরি হয়ে গেলে 800 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হবে। সেই সঙ্গে পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে প্রতিদিন 30 কোটি গ্যালন জল সরবরাহ হবে বলেও আশাবাদী পাকিস্তান চীন। উল্লেখ্য, সিন্ধু জল বন্টন চুক্তি অনুসারে এতদিন পাকিস্তান সিন্ধু, ঝিলম এবং চেনাব নদীর জল পেত। এবার ভারত কড়া অবস্থান নিতেই ঘুম ছুটেছে পাকিস্তানের। তাই বেজিং ছুটলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশকদার। আর তার মধ্যেই জলের জন্য পাকিস্তানকে চোখের জল মোছাতে উদ্যোগী চীন। মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে সাম্প্রদায়িক হিংসার তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট দিল কলকাতা হাইকোর্ট গঠিত 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রিপোর্টে হিংসার প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকি হিংসা হচ্ছে দেখেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও জানা গিয়েছে ওই রিপোর্টে। কমিটির রিপোর্টে পুলিশের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মুর্শিদাবাদে যখন আক্রান্তদের বাড়ি, দোকান, মন্দির ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তখন পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। আক্রান্তদের আর্তচিৎকার শুনেও পুলিশ দাঙ্গাকারীদের রুখতে কোনো পদক্ষেপ করেনি। রিপোর্টে জাফরাবাদে বাবা এবং ছেলে খুনের ঘটনার কথা বিস্তারে জানানো হয়েছে। দাঙ্গাকারীরা হরগোবিন্দ দাসের বাড়ি গিয়ে কুড়ুল দিয়ে কুপিয়ে দরজা ভাঙে, তারপর বাবা ছেলেকে কুড়ুলের কোপ মারা হয়। রিপোর্টে এও জানানো হয়েছে, এই হিংসা শুধুমাত্র বেতবোনা গ্রামে 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরেও ব্যাপক ভাঙচুর হয়েছে।
প্রাণ বাঁচাতে সাধারণ মানুষকে নদী পেরিয়ে মালদা জেলায় আশ্রয় নিতে হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সমস্ত আক্রান্তদের ক্ষতির পরিমাণ সমান নয়, তাই সবার জন্য একই ক্ষতিপূরণ ঘোষণা করলে সমস্যা মিটবে না। প্রত্যেকের ক্ষয়ক্ষতির পরিমাণ সমীক্ষা করে তাদের রিপোর্ট দেওয়া উচিত। বলে রাখা ভালো, 2002 সালে গুজরাটে গোধরার পরবর্তী হিংসায় নরেন্দ্র মোদী পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলেছিল। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। এই অভিযোগ ওঠায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। দীর্ঘ তদন্তের পরেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। সিপিএম ছাড়লেন ঈশ্বর, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিলেন বিজেপিতে। সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাট এলাকায় অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তিরঙ্গা যাত্রায় অংশ নিতে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এই অনুষ্ঠান মঞ্চে জেলা সভাপতি শ্যামল রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন ডুয়ার্সের বর্ষিয়ান বামপন্থী নেতা তথা কবি, সাংস্কৃতিক কর্মী ঈশ্বর রায়। অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে ঘুরবে বহুদলীয় প্রতিনিধি দল। বুধবার একটি প্রতিনিধি দলের সদস্য হিসাবে জাপান যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাবেন আরও 4 দেশে। সেই জন্য এদিন 7 সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। পহেলগামে জঙ্গি হামলার জবাব দিয়ে গত 7ই মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারত স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকে নিশানা করা হয়েছে অপারেশন সিঁদুরে। পাকিস্তান সেনার কোনো পরিকাঠামোয় আঘাত আনা হয়নি, পাকিস্তানের সাধারণ নাগরিকদেরও নিশানা করা হয়নি। এই কথাই বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দেশে দেশে বহু দলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে সে কথাও তুলে ধরবে ওই প্রতিনিধি দল। তেমনি একটি প্রতিনিধি দলের সদস্য হিসাবে এশিয়ার 5টি দেশে যাচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক। প্রথমে অবশ্য কেন্দ্রীয় প্রতিনিধি দলের বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রেখেছিল, কিন্তু দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় পাঠানের নাম প্রত্যাহার করে তৃণমূল। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কে যাবেন তা কেন্দ্র ঠিক করতে পারে না, তৃণমূলই তা ঠিক করবে। এই কথাই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছিলেন, কেন্দ্র অনুরোধ করলে প্রতিনিধি পাঠানো নিয়ে তৃণমূল বিবেচনা করবে। সূত্রের খবর, মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিধায়ক মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূল সুপ্রিমোকে ফোন করেন। তখন অভিষেকের নাম প্রস্তাব করেন মমতা। তারপরই একটি প্রতিনিধি দলের সদস্য হিসাবে অভিষেকের নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি যে প্রতিনিধি দলের সদস্য, সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় ঝা। মঙ্গলবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। জানা গিয়েছে, সেই বৈঠকে যোগদান অভিষেক। এরপর এদিন 7 সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন অভিষেক। সকালেই বিমানবন্দর পৌঁছে হাতে ঘড়ি দেখিয়ে অভিষেক বলেন, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। তারপর বিমানবন্দরের ভিতরে চলে যান তিনি। জানা গিয়েছে, অভিষেকের প্রতিনিধি দল এদিন জাপান যাবে, তারপর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যাবে। এই 5 দেশ ঘুরে অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন অভিষেকরা। ভারত পাক উত্তেজনা আবহে কলকাতার আকাশে দেখা মিলল রহস্যময় একাধিক ড্রোনের। হেস্টিংস থেকে ফোর্ট উইলিয়াম রাতে শহরে চষে বেড়ালো 7 থেকে 8টি ড্রোন। 8 ঘন্টার বেশি সময় শহর কলকাতার আকাশে চক্কর কাটে ড্রোনগুলি। এরপরেই সেগুলি রাতের আকাশে মিলিয়ে যায়। এদিকে এই ঘটনা সামনে আসতেই হুলুস্থুলুস পড়ে গিয়েছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে উঠছে বড় প্রশ্ন। সোমবার কলকাতার আকাশে একসঙ্গে 7 থেকে 8টি ড্রোন দেখা গিয়েছে। রাত 9:45 থেকে 10:30 পর্যন্ত সময়ের মধ্যে হেস্টিংস, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘোরাফেরা করতে দেখা যায় ড্রোনগুলিকে। ড্রোনগুলির উপস্থিতি নজরে আসতেই তৎপর হয় হেস্টিংস থানার পুলিশ। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় লালবাজারে। পাশাপাশি সতর্ক করা হয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীকেও। জানা গিয়েছে, মহেশতলা দিক থেকে ড্রোনগুলি আসে প্রায় 45 মিনিট আকাশে চষে বেড়ানোর পর সেগুলি রাতের আকাশে মিলিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি। উল্লেখ্য, ফোর্ট উইলিয়াম হল পূর্ব ভারতের সেনার সদর দপ্তর। এমনই সংবেদনশীল এলাকায় কোনো অনুমতি ছাড়াই ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই ঘটনায় নিরাপত্তা রীতিমতো প্রশ্নের মুখে। ড্রোনগুলি ফুটেজ সংগ্রহ এবং তাদের গতিপথ ট্র্যাক করার চেষ্টা চলছে। সিসিটিভি ও টাওয়ার লোকেশন ডেটা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। সেই রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করার কাজ শুরু করে দিয়েছে আইবি। ভারত পাকিস্তান সংঘাতে ড্রোন হামলার চেষ্টা করে পাক সেনা, যদিও সেই সমস্ত প্রচেষ্টা রুখে দেয় ভারতীয় সেনা। এবার কলকাতার আকাশে এতগুলি ড্রোনের অস্তিত্ব রীতিমতো ভাবাচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকদের। কিভাবে, কোথা থেকে এলো ড্রোনগুলি খতিয়ে দেখছে লালবাজার। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।